1966 সাল এলো, মুক্তি পেল উত্তম কুমারের একে একে 5খানা ছবি। মুক্তি পেল তার পরিচালিত শুধু একটি বছর আর তার সঙ্গীত পরিচালিত কাল তুমি আলিয়া। একদিকে প্রদর্শিত হতে লাগলো এই ছবিগুলো সিনেমা হলে, অন্যদিকে তিনি শুটিং করতে লাগলেন নতুন নতুন ছবিতে। মাঝখানে আবার নতুন উদ্দীপনায় শুরু করলেন ছোটি সি মুলাকাত ছবির কাজ। প্রস্তুত হলেন সেই নাচের সেটটাকে রিমেক করতে। এমন সময় আবার এক নতুন আশার আলো বহন করে নিয়ে এলো BFJ-র আমন্ত্রণপত্র। সত্যজিৎ রায় নায়ক ছবির শ্রেষ্ঠ নায়ক হিসাবে সাংবাদিক মহল আবার তাকে পুরস্কৃত করলেন। সত্যজিৎবাবুর ছবিতে উত্তম কুমারের সেই প্রথম কাজ, নায়ক এক অভিনেতার জীবন কাব্য। বলা বাহুল্য, কাজ করে উত্তম কুমারের ছবিতে খুব আনন্দ পেয়েছিলেন। তিনি আমন্ত্রিত হলেন বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে। সেদিন সেই মুহূর্তে তাঁর সারা দেহ মনে খুশির হিল্লোল খেলে গেল। বার্লিন যাওয়ার আগে তার মায়ের কাছে গিয়ে তিনি দাঁড়ালেন। একরাশ কাজের ব্যস্ততায় যেন কতদিন মাকে দেখেননি, সেইভাবে তিনি মাকে জড়িয়ে ধরলেন। তার দিকে চেয়ে রইলেন তার মা। মায়ের সেই দৃষ্টির আলোয় যেন তাদের কুলগুরুদেবকে, তার সেই আশীর্বাণীকে তিনি নতুন করে আবার প্রত্যক্ষ করলেন। মাকে প্রণাম করে উত্তম কুমার বার্লিন যাবার অনুমতি চাইলেন। মা হাসতে হাসতে অনুমতি দিলেন। একদিকে এই সম্মানে উত্তম কুমার আনন্দিত, অন্যদিকে আর এক নতুন উপসর্গের জন্য তিনি ভারাক্রান্ত। না না না, হাঁটতে তিনি জানেন না। সেই উপসর্গের জন্যে তিনি প্রস্তুত হলেন, শুরু করে দিলেন নাচের তালিম। সারাদিন শুটিং করে বাড়ি ফিরে সন্ধে থেকে নাচের রিহার্সাল, প্রায় 2 ঘন্টা করে প্রতিদিন। 1 বছর ধরে তিনি এই তালিম নিয়েছিলেন নাচের। এতটুকুও তিনি ক্লান্ত বোধ করেননি কখনো। আর বেনু মানে সুপ্রিয়া দেবীর পরিশ্রমও অস্বাভাবিক। এই নাচের তালিমে তার যে সাহায্য ছিল তা তিনি ভুলতে পারেননি কখনোই। তিনি পরে বেশ মনে করেছেন যে তার এই পরিশ্রমের জন্যে অনেকেই, বিশেষ করে বেনু মানে সুপ্রিয়া দেবী, মাঝে মাঝেই কেমন যেন ভারাক্রান্ত হয়ে যেতেন। মাঝে মাঝে বলতেন, তুমি এত খাটছো, শরীরের দিকে নজর রাখছো না, এত পরিশ্রম করা কি ঠিক হচ্ছে? একান্ত আপনজনদের এই কথাগুলো কত সুন্দর, কত আন্তরিকতা মেশানো তা উত্তম কুমার বুঝতে পারতেন, তবু মেনে নিতে পারতেন না। বলেছিলেন, না না না, তোমরা বুঝতে পারছো না, তামাম বাংলাদেশের দর্শক আমাকে কোথায় বসিয়েছে। আজকে হিন্দি ছবিতে আমার ডিফিট মানে বাংলাদেশের ডিফিট। তারপর আর ওরা কথা বলেনি। ছোটি সি মুলাকাত আর তারই পাশাপাশি আরও 5খানা ছবিতে তিনি অভিনয় চলেছেন। একটা সময়ে অনেক মূল্যে গড়া, বহু অর্থে তৈরি ছোটি সি মুলাকাত ছবিটি শেষ হলো। 1967 সাল এলো, মুক্তি পেল নায়িকা সংবাদ, চিড়িয়াখানা, অ্যান্টনি ফিরিঙ্গি আর তার অনেক স্বপ্নে ঘেরা ছোটি সি মুলাকাত। এছাড়াও বাংলায় জীবন মৃত্যু, গৃহদাহ। বছর আরম্ভের প্রথম দিনের আলো দেখে তিনি বুঝতে পারেননি তাঁর জীবনে কী বার্তা বহন করে নিয়ে এলো এই নতুন বছর 1967। তিনি তখন মনে মনে প্রস্তুত, উত্থান হলে উচ্ছ্বসিত হবার কারণ থাকবে না, আর পতন এলে তিনি নিজেকে নিঃশেষ করে দেবেন না, শুধু প্রতীক্ষায় থাকবেন তাঁর দর্শকদের শেষ বিচারের আশায়। 1967 সালে চিড়িয়াখানা ছবির শ্রেষ্ঠ নায়ক হিসেবে আবার সাংবাদিকদের পুরস্কার তিনি মাথা পেতে গ্রহণ করলেন। বীরেন্দ্রনাথ সরকার মশায়ের হাত থেকে সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি পুরস্কার গ্রহণ করলেন হাসি মুখে। চিড়িয়াখানা তাঁর অভিনীত সত্যজিৎ রায়ের দ্বিতীয় ছবি, কাহিনী ছিল শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, 1967 সালে ভরত পুরস্কার এলো তাঁর কাছে। স্বীকৃতির এই জয়টিকা তাকে তাঁর শিল্পী জীবনকে সার্থক করে দিল। হাসি মুখে তিনি পুরস্কার গ্রহণ করলেন। মাননীয় রাষ্ট্রপতি মহাশয়ের হাত থেকে মাথা পেতে নিলেন তাঁর জয়মাল্য। সেদিন উত্তম কুমার তার মায়ের চোখে জল দেখেছিলেন। আনন্দ অশ্রুতে তিনি উত্তম কুমারকে আশীর্বাদ করেছিলেন সেদিন।
খুশি খুশি মন নিয়ে তখন শুধু উত্তম কুমার তাকিয়েছিলেন তার হিন্দি ছবি ছোটি সি মুলাকাতের দিকে। অবশেষে সেই বিচারের দিন এসে গেল, ছবি রিলিজের দিন এলো। উত্তম কুমারের অনেক সাধের, অনেক পরিশ্রমে, অনেক স্বপ্নে গড়া ছোটি সি মুলাকাত ছবি রিলিজের দিনেই হঠাৎ উত্তম কুমারের শরীরটা খুব খারাপ হতে লাগলো। সমস্ত শরীরে একটা অস্বস্তি, বুকে একটু ব্যথা অনুভব করছিলেন। ওদিকে তার ছবি রিলিজ হবে, এদিকে তিনি তার ময়রা স্ট্রিটের বাড়িতে শয্যা নিলেন। বেনু কিছুতেই তাকে ঘরের বাইরে যেতে দিল না। বেনু সঙ্গে সঙ্গে খুব বড় ডাক্তার শৈলেন সেনের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাকে ডেকে আনলো ফ্ল্যাটে। ডাক্তার শৈলেন সেন হলেন ডাক্তার সুনীল সেনের বাবা। পরে এলেন ডাক্তার যোগেশ ব্যানার্জি। মুহূর্তের মধ্যেই ময়রা স্ট্রিটের ফ্ল্যাটেই চিকিৎসার তার সব ব্যবস্থা পাকা হয়ে গেল। তার যে স্ট্রোক হয়েছে তা তিনি বুঝতে পারলেন। সেই প্রথম তার স্ট্রোক হলো। উত্তম কুমার সম্পূর্ণ শয্যাশায়ী, ঘরের বাইরে তার যাওয়ার অনুমতি নেই। সুপ্রিয়া দেবী তাকে তার সেবা যত্নে আর নিয়মিত ওষুধে বাঁচিয়ে রেখেছেন। ওদিকে উত্তম কুমার শুনলেন যে তার স্ত্রী গৌরীও মারাত্মক অসুস্থ, ভয়ঙ্কর রক্তক্ষরণ, কঠিন রোগ, ইনফেক্টিভ হেপাটাইটিস তার রোগীর নাম। শুনলেন গৌরীকে পিজি হাসপাতালে পাঠানো হয়েছে, 493 বার রক্ত দেওয়া হয়েছিল। পিজিতে সব ডাক্তাররা গৌরীকে বাঁচাবার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এদিকে বাড়িতে লক্ষ্মী পুজো, গৌরী নাকি সেই অসুস্থ শরীর নিয়েই বাড়ি আসতে চেয়েছিল। শেষ পর্যন্ত ডাক্তার মণি ছেত্রী সেই অনুমতি দিয়েছিলেন, বলেছিলেন একদিনের জন্য যেতে পারেন, কোনো রকম নড়াচড়া চলবে না। তার স্ত্রী গৌরী দেবী লক্ষ্মী পুজোর দিন বাড়িতে এসেছিলেন। ময়রা স্ট্রিট থেকে উত্তম কুমারও গেলেন, তাকে চেয়ারে করে ওপরে তোলা হয়েছিল। তারপর আবার গৌরী দেবী হাসপাতালে। উত্তম কুমার কিছুটা সুস্থ হয়েছেন, তিনি গৌরীকে দেখতে যেতেন, কিন্তু হাসপাতালে তিনি ঢুকলে একটা বিশৃঙ্খলা দেখা দিত। শেষ পর্যন্ত সবাই বললেন আপনি এখানে যদি না আসেন সেটাই ভালো হয়। উত্তম কুমার সেটা মেনে নিয়েছিলেন। এদিকে ছোটি সি মুলাকাত খুব আঘাত হানল তাকে। আর্থিক সাফল্য পেল না এই বিরাট ছবিটা। বাংলা তথা ভারতীয় বুদ্ধিমান শিক্ষিত শিল্পজ্ঞান সম্পন্ন দর্শকরা তার পাওনা সুদে মূলে মিটিয়ে দিলেন। উত্তম কুমার সর্বশান্ত হয়ে গেলেন। তার প্রশংসায় কোনো কোনো সংবাদপত্র মুখর হলো, আবার কোনো কোনো সংবাদপত্রে তার অখ্যাতি। কিন্তু উত্তম কুমার বিচলিত হলেন না, ঠিক সেই মুহূর্তে দুর্বল হলেন না। তার মাথায় তখন কারণ মোটা অঙ্কের ঋণ, তার চারদিকে একাধিক পাওনাদার, তার চোখের সামনে একরাশ অন্ধকার। তিনি তাদের আশ্বাস দিলেন যত তাড়াতাড়ি পারেন সবার ঋণ তিনি শোধ করে দেবেন। অবশেষে ঋণ শোধ করার আকাঙ্ক্ষায় উত্তম কুমার দিশেহারা হয়ে গেলেন। তার একটা সান্ত্বনা যে তার ছেলে গৌতম বড় হচ্ছে। দার্জিলিং থেকে এনে ওকে কলকাতায় ভর্তি করে দিয়েছিলেন। গৌতম অবশ্য বাড়িতে থাকতো না, থাকতো স্কুলের হোস্টেলে। আসলে বাড়ি থেকে যাতায়াতের সুবিধের জন্য নয়, যদিও তাদের ভবানীপুরের বাড়ি থেকে বেশি দূরে স্কুল নয়, তবু তাকে হস্টেলে ভর্তি করা হয়েছিল এই পরিবেশ থেকে আলাদা করে গড়ে তোলার জন্য। পরে গৌরী দেবী যখন খুব অসুস্থ তখন তাকে বাড়িতে আনা হয়েছিল। বাড়ি থেকেই গৌতম জুনিয়র কেমব্রিজ পাশ করলো। তার মন, উত্তম কুমারের মন খুশিতে ভরে উঠল।